1971 থেকে 2026 বাংলাদেশের ইতিহাসে এক রহস্যময় ও বিতর্কিত ভূমিকার নাম বাংলাদেশ জামাতে ইসলামী। কেউ কেউ তাদেরকে একটি আদর্শবাদী রাজনৈতিক দল হিসাবে বা সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসাবে দেখে থাকেন, আবার কারো কারো কাছে তারা সেই 71-এর অমীমাংসিত ক্ষত হিসাবে চিহ্নিত। শুধু অতীত নয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যেমন তাদের অনলাইন বুলিং থেকে শুরু করে বট বাহিনীর দাপট, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভয়াবহ ইতিহাস এবং নানা সংগঠনের ভিতরে গুপ্ত অবস্থান, ইসলামের নামে নানা বিভ্রান্তি ছড়ানো, যেমন জামাতকে ভোট দেওয়া ইমানি দায়িত্ব কিংবা জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে ইত্যাদি, নারীদের ক্ষমতায়নের প্রশ্ন নিয়ে তাদের যে নানা বিভ্রান্তিকর বক্তব্য সেটিও একটি প্রশ্ন, ক্ষমতায় গেলে তারা কোন ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবে তা নিয়েও তারা জনগণকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখেছে। এইসব ছাড়াও আরও অনেক কিছু প্রশ্ন আছে জামাতের ব্যাপারে, বিশেষ করে 2026 সনের এই জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। আজকের ভিডিওতে কোনো রাগঢাক না রেখে এ বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করব, বিশ্লেষণ করব। জামাত ইসলাম যদি 2026 সনের নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় আরোহণ করে তবে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, কিন্তু বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই বিশ্লেষণটি আপনার বা আপনাদের জানা জরুরি বলে মনে করছি, তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে শুরু করা যাক 1971 সালে জামাতের দায় এবং ইতিহাসের বিবর্তন দিয়ে। জামাতে ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, তারা পাকিস্তানের সেনাবাহিনীকে সরাসরি সহযোগিতা করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুক্তি বাহিনীর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ডকে সহযোগিতা করেছে। যদিও বর্তমানে তারা এই বিষয়টিকে অনেকটা সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে এড়িয়ে যেতে চেষ্টা করেন, কিংবা কেউ কেউ এটাও বলার চেষ্টা করেন যে এখন যারা জামাতে ইসলামের দায়িত্বে রয়েছে তারা সেই সময়ে ছিলেন না এবং এই দায় তাদের নেই। কিন্তু তারা সে সময়ে আল বদর ও আল শামস বাহিনীর সেই নির্মম ইতিহাস, তাদের দ্বারা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ মানুষের প্রতি যে তাদের যে বর্বরচিত আচরণ, হামলা, সেগুলো আজও এদেশের মানুষের মনে দগদগ করে জ্বলছে। স্বাধীনতার পর নিষিদ্ধ হওয়া থেকে শুরু করে আবার রাজনীতিতে ফেরা জামাতের কি বিবর্তন, এটা কি শুধুই টিকে থাকার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো এজেন্ডা? এ বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করা দরকার। এরপর আসা যাক তাদের ছাত্র সংগঠন, অর্থাৎ বাংলাদেশ জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, তাদের বিষয়ে। জামাতের প্রধান শক্তি তাদের এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। বলা হয় তারা অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খল, কিন্তু আসলে কি তাই? তারা কি মেধা নাকি সহিংসতার জন্য অধিক পরিচিত? তাদের এই তথাকথিত শৃঙ্খলার আড়ালে আসলে কি আছে? 80-র দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রক কাটা, প্রতিপক্ষকে হত্যা করা এবং সাধারণ ছাত্রদের উপর মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মেধার দোহাই দিয়ে তারা কি তরুণদেরকে মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের চরম পর্ধান্তিকে ঠেলে দিচ্ছে না? ইসলামী শিক্ষা যেখানে শান্তির, সেখানে রাজনীতিতে কেন এত সহিংসতার পথ বেছে নিয়েছে তারা? আওয়ামী ফ্যাসিবাদী আমলে তারা নতুন রূপ ধারণ করেছিল। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের অভ্যন্তরে, বিশেষ করে সেই সময়কার ফ্যাসিবাদী হাসিনা সরকারের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগের অভ্যন্তরে নিজেদেরকে গুপ্ত অবস্থায় রেখে নানা অপকর্ম চালিয়েছে। এটাকে তারা তাদের টিকে থাকার কৌশল বলে দাবি করলেও এর উদ্দেশ্য ছিল আসলে ভিন্ন। এবারে আসা যাক তাদের ইসলাম ধর্মের অপব্যবহার এবং অন্যান্য যারা ইসলামিক চিন্তাবিদ, স্কলার, তাদের সাথে তাদের দ্বন্দ্ব বিষয়ে।
সবচেয়ে স্পর্শকাতর যে বিষয় বা জায়গা হলো জামাতের ব্যাপারে, সেটি হচ্ছে তাদের ধর্মীয় ব্যাখ্যা। জামাত ও মওদুদি দর্শনের বিরুদ্ধে দেশের কওমি ঘরানার যে সমস্ত আলেমরা রয়েছেন এবং অন্যান্য পীর মাশায়েখরা রয়েছেন, তাদের বড় একটা অভিযোগ হলো তারা ইসলামের ব্যাখ্যাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে পরিবর্তন করে ফেলতে পারেন যে কোনো সময়ে। তথাকথিত ইসলামী রাষ্ট্র গড়ার নামে তারা সাধারণ মানুষকে যে স্বপ্ন দেখায়, তার সাথে ইসলামের যে মূল চেতনা তা কতটুকু মিল রয়েছে এটি নিয়েও তারা প্রশ্ন তুলে থাকেন। অন্য ইসলামপন্থী দলগুলোর সাথে তাদের এই আদর্শিক যে লড়াই, সেটা কি আসলে ইসলামের জন্য নাকি ক্ষমতার জন্য? এটি একটি বড় প্রশ্ন হিসাবে আমাদের সামনে আসে। এবার দেখা যাক জামাতের যে বট বাহিনী এবং অনলাইন বুলিং এবং ইসলামের অবমাননা এ বিষয়ে তারা কি করছে। বর্তমান সময়ের ডিজিটাল জগতে সবচেয়ে যে বিরক্তিকর এবং ভয়ঙ্কর বিষয়, সেটি হচ্ছে জামাত ইসলামের তথাকথিত এই বট বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি তাদের ভুল ধরিয়ে দিতে চায় কিংবা গঠনমূলক কোনো সমালোচনা করতে চায় তাদের রাজনীতি নিয়ে, তবে একদল আইডি থেকে তারা হঠাৎ করে সেই সব ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে এবং ব্যক্তিগত আক্রমণ করে। বিশেষ করে নারীদেরকে তারা অনেক বেশি অকথ্য ভাষায় গালাগাল দিয়ে থাকে। মজার ব্যাপার হলো, তারা নিজেদেরকে দাবি করে ইসলামের ধারক বাহক, অথচ ইসলাম বলে যে মুমিন তো সেই লোক যার জিহ্বা এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। তাহলে তারা কতটা ইসলামী আদর্শের লালন করছেন সেটি একটি প্রশ্নের বিষয়। এই বুলিং কি তাহলে সরাসরি ইসলামের আদর্শের পরিপন্থী নয়? ভিন্ন মতকে যারা ডিজিটাল আক্রমণের মাধ্যমে দমন করতে চায়, তারা ক্ষমতায় গিয়ে মানুষের বাক স্বাধীনতা কতটুকু রক্ষা করবে সেটি একটি বড় প্রশ্ন। আরও পরিতাপের বিষয় হচ্ছে যে তাদের যারা মুরব্বী অর্থাৎ জামাতে ইসলামের যারা নেতা রয়েছেন, তারা কখনোই এ বিষয়ে কোনো কথা বলেন না। এই বট বাহিনীর ডিজিটাল আক্রমণ নিয়ে তারা কোনো কথা বলেন না, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টাও করেন না। যারা নিজের ঘরের মধ্যেই এ ধরনের ইসলামের আদর্শ পরিচালিত করতে পারেন না বা ইসলামের দ্বারা পরিচালিত হন না, তারা আবার অন্যকে কিভাবে ইসলাম বিষয়ে বা ধর্মের বিষয়ে নসিহত করতে পারেন সেটিও একটি প্রশ্ন। তাদের অবশ্য কোনো নেতা দাবি করেন বট বাহিনী নাকি তাদের নয়। এটা অত্যন্ত হাস্যকর একটি দাবি। এবার আসা যাক 2026-এর নির্বাচন ও ভবিষ্যৎ বাংলাদেশ বিষয়ে। 2026-এর 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে জামাত এবং তাদের যারা অন্যান্য সহযোগী দল, তারা নিজেদেরকে বড় একটি শক্তি হিসাবে দাবি করছে এবং তারা দেশের শাসন ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছে। তারা মনে করছে তারা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে জিতে আসবে এবং দেশের শাসন ক্ষমতা তাদের হাতে যাবে। কিন্তু প্রশ্ন হলো, তাদের মুখে গণতন্ত্রের কথা আর মনে যে ইসলামী খেলাফতের স্বপ্ন, এটা কি সাংঘর্ষিক নয়? তারা ক্ষমতায় যদি আসে, তবে কি বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, নাকি আমরা মধ্যযুগীয় কোনো রাষ্ট্র কাঠামোর দিকে ফিরে যাব? সংখ্যালঘু সুরক্ষা থেকে শুরু করে নারীর অধিকার, সব ক্ষেত্রেই কি এক সংকীর্ণতা আমাদেরকে গ্রাস করবে না? সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। জামাত যদি ক্ষমতায় আসে, তবে কী ধরনের শাসন কাঠামো তারা প্রবর্তন করবে বা রচনা করবে, তা কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণায় এখনও স্পষ্ট করে বলেনি বা স্পষ্ট করেনি। এখানেও জনগণকে তারা ধোঁয়াশার মধ্যে রেখে এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে, তবে বাংলাদেশের নারীদের ব্যাপারে তাদের অবস্থান কি হবে? তারা নারীদের নিরাপত্তার কথা বলছে অনেক বেশি, কিন্তু নারীর স্বাধীনতার প্রশ্নে তারা কোনো কথা বলছে না। নিরাপত্তা এবং স্বাধীনতা কিন্তু সমার্থক কোনো শব্দ নয়। তাহলে কি তারা নারীদেরকে নিরাপদ রাখার জন্য ঘরের ভেতর বন্দি করে রাখার পরিকল্পনা করছে? ইতিমধ্যেই তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে কথা বলেছে। তাদের আমির সাহেব বলেছেন তারা ক্ষমতায় গেলে নারীদেরকে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করাবেন। যেসব নারী ঘরে থাকবেন কাজে না গিয়ে, তাদেরকে বিশেষভাবে সম্মানিত করবেন।
তারা যুবকদের উদ্দেশ্যে সমাবেশে বলছেন তারা যেন কামলা বিয়ে না করে তারা রানী বিয়ে করেন। অর্থাৎ যে সমস্ত নারী ঘরের বাইরে চাকরি করছেন, কাজ করছেন, সেটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিস আদালতে, তাদেরকে তারা কামলা বলে আখ্যায়িত করছেন এবং তারা যুবকদের উৎসাহিত করছেন যে এমন নারী বিয়ে করবে সে রানীর মতো ঘরে থাকবে, বাইরে যাবে না। সবশেষে গতকাল থেকে জামাতের আমির সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ, এর ভিত্তিতে বাংলাদেশের নারী সমাজ অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছেন গত দুদিন ধরে। তা হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়ে তিনি আধুনিকতার নামে ঘরের বাইরে আসা নারীদেরকে এক ধরনের পতিতাবৃত্তি বলে মন্তব্য করেছেন। যদিও এখন তিনি দাবি করছেন যে তার এই এক্স হ্যান্ডেল, যেটা টুইটার ছিল, সেটি হ্যাক হয়েছে, এর জন্য তিনি দায়ী নন। তবে এ বিষয়ে যারা টেকনিক্যালি এক্সপার্ট, যারা এসব বিষয়ে খুব ভালো বোঝেন, তাদের জ্ঞান রয়েছে, তারা এটাকে মানতে চাচ্ছেন না। কারণ কারো এক্স হ্যান্ডেল যদি হ্যাকড হয়ে যায় তাহলে 2-4 ঘন্টার মধ্যে সেটা ফেরত পাওয়া যুক্তিসঙ্গত কোনো কারণ আছে বলে মনে হয় না। সুতরাং সে বিষয়েও এক ধরনের প্রতারণামূলক বক্তব্য আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি বাংলাদেশের মেয়েরা ক্রিকেট, ফুটবল খেলতে পারবে? দেশের সংস্কৃতি অঙ্গনের যারা মানুষ, তারা কি গান বাজনা করতে পারবে, কবিতা আবৃত্তি করতে পারবে? সব ধর্মের মানুষেরা কি তাদের নিজস্ব ধর্ম এবং সংস্কৃতি নির্ঝঞ্ঝাটভাবে উদযাপন করতে পারবে? বাংলা বর্ষবরণ অনুষ্ঠান কি হবে? সিনেমা, নাটক, জারি গান, পালাগান, যাত্রাপালা কি আমাদের দেশে থাকবে? ছবি আঁকা, ভাস্কর্য শিল্প, এসব কি করা যাবে? সংসদ ও বিচার ব্যবস্থা কেমন হবে? এসব বিষয়গুলোর উত্তর জানা অত্যন্ত জরুরি, বিশেষ করে নির্বাচনে আগে। কারণ তারা যদি ক্ষমতায় যায় তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে জনগণ ভোট দেবে, সেই বিষয়গুলো জনগণের সামনে পরিষ্কার করা দরকার। এবং তারা এসব বিষয়ে মানুষকে বরাবরের মতোই এখনও ধোঁয়াশার মধ্যে রেখেছেন। প্রিয় দর্শক, জামাতে ইসলাম একটি সুসংগঠিত দল হতে পারে, মেনে নিচ্ছি, কিন্তু একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য বা পরিচালনার জন্য শুধু সংগঠনই যথেষ্ট নয়, প্রয়োজন মানবিকতা এবং সহনশীলতা। আপনি কি মনে করেন যে বাংলাদেশ জামাতে ইসলাম আসলেই বদলে গেছে, নাকি তাদেরই পরিবর্তন শুধুমাত্র নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটি কৌশল মাত্র? কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।